হরে কৃষ্ণ। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো লাস্ট দুটো ভিডিওতে কিন্তু অলরেডি আমাদের কথা বলা হয়ে গেছে। অ্যানশিয়েন্ট মিডিয়েভাল আর্ট অ্যান্ড কালচার নিয়ে একটা ভিডিও এসছে, মডার্ন হিস্ট্রি আইএনএম নিয়ে একটা ভিডিও এসছে। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো টোটাল জিওগ্রাফির A to Z সমস্ত কিছু আলোচনা করব, ইউপিএসসি ডব্লিউবিসিএস সব এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। প্লাস হচ্ছে কী কী বিষয়ে কথা হবে একটু বলে দিই। ওয়ার্ল্ড জিওগ্রাফি, ইন্ডিয়ান জিওগ্রাফি, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, সমস্ত কিছুর স্ট্র্যাটেজি আলাদা আলাদা বলবো। রিসোর্স মানে কোথার থেকে পড়বে, এক্সট্রা ভ্যালু অ্যাডেড নোটস থেকে পাবে, কোনটার জন্য কোন নোটটা বেটার, ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনগুলোর ওপর এমফাসাইজ রাখবে, ম্যাপিং কীভাবে প্র্যাকটিস করবে, ডে টার্গেট কতদিনের মধ্যে এই সমস্ত জিওগ্রাফি যা যা সাবজেক্ট রয়েছে কমপ্লিট করবে, নোটস বা হচ্ছে জিওগ্রাফির ক্লাস, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, মক টেস্ট, ঠিক আছে, ম্যাপ বা ম্যাপিং যাই বলো না কেন, দুটোই আমি এখানে বেশ কিছু ম্যাপ নিয়ে বসেছি, সেটাও দেখিয়ে দেবো। প্লাস হচ্ছে ম্যাপিং কীভাবে করতে হয়, প্র্যাকটিস কীভাবে করবে, সবটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো ফার্স্টে যেটা হচ্ছে সেটা আসি একদম প্রথমে সোর্সে, ঠিক আছে, মানে কোথার থেকে পড়বো। দেখো বেসিক্যালি যদি আমরা সিলেবাস দেখি তাহলে দেখতে পাবো ইউপিএসসিতে ওয়ার্ল্ড জিওগ্রাফি এবং ইন্ডিয়ান জিওগ্রাফি থাকে, কিন্তু ডব্লিউবিসিএসে ওয়ার্ল্ড থাকে না, ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গল থাকে। তো সেক্ষেত্রে যারা আমরা ডব্লিউবিসিএস এবং ইউপিএসসি দুটো এক্সামের জন্যই প্রিপেয়ার করি তাদেরকে আলটিমেটলি তিনটে সাবজেক্টকেই পড়তে হয়, ঠিক আছে, মানে তিনটে অংশকেই পড়তে হবে। তো সেই হিসেবে আমি ভিডিওটাতে তিনটে টপিকই কভার করছি, এবার যার যেটা লাগবে সে সেইভাবে নিতে পারো। আচ্ছা, ফার্স্টেই আসবো হচ্ছে ওয়ার্ল্ডের। এইবার ওয়ার্ল্ডের জন্য দেখো বেসিক্যালি জিওগ্রাফিতে সোর্স অনেক কিছু আছে, কিন্তু যেগুলো একেবারে না পড়লেই নয় আমি সেইগুলো দেখাচ্ছি তোমাদেরকে। না হলে অনেকেই পড়ে যেটা 6 to 12 সব এনসিইআরটি পড়ে, ঠিক আছে। এটা কারা করতে পারো? যাদের কনসেপ্ট ক্লিয়ার নেই, যাদের অলরেডি স্কুল কলেজে জিওগ্রাফি খুব একটা ভালো লাগতো না, বা ভালো মানে খুব বেশি নাম্বার পাওনি, প্লাস মাধ্যমিকে লাস্ট করেছো এবং জিওগ্রাফি ভুলে গেছো বা সমস্ত কনসেপ্টও এখন মনে নেই, টিচার নেই, তোমাকে বোঝাবার কেউ নেই। তো সেই রকম সিচুয়েশানে অতি অবশ্যই 6 to 10 এনসিইআরটিও পড়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই তাতে। আমার চ্যানেলে অলরেডি ক্লাস 6 জিওগ্রাফির এনসিইআরটি 7খানা ক্লাস করানো রয়েছে, এরপর 7 থেকে আমি ক্লাস 10 অবধি ইউটিউবে করিয়ে দেবো, ঠিক আছে। তো এইটা হচ্ছে তোমার 6 to 10 যাদের সেলফ স্টাডি করছো বা কেউ বোঝাবার নেই, গাইড করার নেই। কিন্তু ধরো তোমার টিচার আছে বা তোমার জিওগ্রাফির ব্যাকগ্রাউন্ড ছিল বা তোমার নলেজ ঠিকঠাক আছে, কনসেপ্ট ক্লিয়ার আছে, তো সেক্ষেত্রে ক্লাস 11-12 ইজ এনাফ, ঠিক আছে। এইবার যদি জিজ্ঞেস করো দিদি স্পেসিফিক্যালি 11-12এরও কি সব বই লাগে? না, 11-এর দুটো বই থাকে, সেই দুটো বই পড়লেও এনাফ হয়ে যায়, 11-এর বই দুটো, ঠিক আছে। 12-এর বই দুটো এখন আর রেলিভেন্ট নেই কেন আমি বলে দিচ্ছি, তার কারণ হচ্ছে 12-এর যে বই দুটো সেই দুটো আমি এখানে দেখিয়ে দিচ্ছি, সে দুটো অ্যাকচুয়ালি হচ্ছে তোমার হিউম্যান জিওগ্রাফি, আর যেটা এখন বর্তমানে কারেন্টে ওরিয়েন্টেডই আসে। একটা বই এইটা হচ্ছে ক্লাস 11-এর এনসিইআরটি ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি, এই বইটা মাস্ট রিড, পড়তেই হবে। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট, সমস্ত জিওগ্রাফির কনসেপ্ট এই বইটাতে রয়েছে। এখানে পড়ার মতো আমি বলে দিচ্ছি, একটা একটা করে চ্যাপ্টার ধরে ধরে বলতেই যাই, না হলে লেট হয়ে যাবে জিনিসটা করতে। যেমন দেখো ফার্স্ট যে চ্যাপ্টারটা স্কিপ করে যেতে পারো, এখানে মেন যেটা পড়তে হয় সেটা হচ্ছে ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4 এবং ইউনিট 5, ঠিক আছে। কেন? কারণ হচ্ছে 1 নাম্বার ইউনিট এবং লাস্টে যে 6 নাম্বার ইউনিট রয়েছে সেগুলো না পড়লেও চলে, কারণ 6 নাম্বার ইউনিটটা হচ্ছে ইভিএসের সাথে কানেক্টেড, ঠিক আছে, এনভায়রনমেন্টের সাথে। এবার তো যদি কেউ এনভায়রনমেন্ট পড়ে তাহলে অটোমেটিক তার এটা পড়া এমনিই হয়ে যায়, তো যেটা আমি এনভায়রনমেন্টের যখন স্ট্র্যাটেজি দেবো সেখানেই বলে দেবো। তো জিওগ্রাফির ক্ষেত্রে আমরা কি করব, ইউনিট 2, 3, 4, 5, 2তে কি রয়েছে, 2 আর 3 মিলিয়ে রয়েছে জিওমরফোলজি। জিওমরফোলজি মানে কি, ভূপ্রকৃতিক যে চেঞ্জেসগুলো কীভাবে পৃথিবীর ওপর হয়েছে সেখান থেকে। মরফোলজি টার্মটার মানে হচ্ছে যেখানে হচ্ছে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যগুলো যে বদল হয়, ঠিক আছে, মানে ফিজিওগ্রাফিতে যে চেঞ্জেস আসে দ্যাট ইজ কল মরফোলজি। আর জিও টার্মটার মানে পৃথিবী, সেখান থেকেই ভূ টার্মটা এসছে, তো জিওমরফোলজি। এরপর ইউনিট 4 হচ্ছে ক্লাইমেটোলজি। ক্লাইমেটোলজি মানে হচ্ছে যেটাতে তোমার জলবায়ু, আবহাওয়া, সেগুলোর যে বদলগুলো হচ্ছে ওয়ার্ল্ডের পয়েন্ট অফ ভিউ থেকে সেইগুলো রিলেটেড রয়েছে আরও 5টা চ্যাপ্টার। এবং ওয়াটার বা ওশানোগ্রাফি বলা হয়ে থাকে, যেটা হচ্ছে তোমার জল রিলেটেড, মানে জলের সমুদ্রের টাইড কীরকম থাকে, জোয়ার ভাটার কনসেপ্ট রয়েছে, তারপর হচ্ছে জলের ওয়েভস এবং টাইডসের মধ্যে পার্থক্য কী, সেই ধরনের কনসেপ্টগুলো রয়েছে ওশানোগ্রাফি এই দুটো চ্যাপ্টারে, 13 এবং 14 নাম্বার চ্যাপ্টার। এইবার যদি আমাকে বলো যে দিদি এই বইটা কমপ্লিট করতে মিনিমাম কতদিন সময় লাগে, ঠিক আছে, যদি মিনিমাম বলো সেক্ষেত্রে আমরা যদি এখান থেকে দেখি তাহলে টোটাল হচ্ছে চ্যাপ্টার রয়েছে 14টা, আর এখান থেকে একটা কম 13টা, ঠিক আছে, টোটাল 16টা চ্যাপ্টার আছে, কিন্তু প্রথম চ্যাপ্টারটাকে বাদ দেবো এবং লাস্টের দুটো চ্যাপ্টারকে আমরা বাদ দেবো, সেক্ষেত্রে আমাদের হাতে পড়ে থাকছে 13টা চ্যাপ্টার, ঠিক আছে। এইবার 13টা চ্যাপ্টারের জন্য অনেক সময় লাগে না, বাট ম্যাক্সিমাম আমি যদি ধরি তাতেও 10 দিন লাগবে,
নট মোর দ্যান 10 days। 10 দিনের বেশি লাগা উচিত নয় প্রথমবার রিডিং করার জন্য। কেন বলছি তার কারণ দেখো বেশ কিছু চ্যাপ্টার আছে যেমন অরিজিন অ্যান্ড ইভলিউশন অফ আর্থ, ইন্টিরিয়ার অফ আর্থ, এই চ্যাপ্টারগুলো খুবই ছোট, এগুলো তুমি একদিনে ডে 1-এই 2টো চ্যাপ্টার পড়তে পারবে। তারপর যেমন ধরো ডিস্ট্রিবিউশন অফ ওশান অ্যান্ড মিনারেলস অ্যান্ড রক্স, এটাও সেম তাই তুমি ডে 2-তে একই দিনে করতে পারছো, কারণ হচ্ছে চ্যাপ্টারগুলো ছোট। কিন্তু আবার দেখো জিওমরফিক প্রসেস, ল্যান্ডসফর্ম অ্যান্ড দেয়ার ইভলিউশন, এগুলো যেমন ডে তোমার 3-4 দুদিনই লেগে যাচ্ছে, কারণ চ্যাপ্টারগুলো বড় চ্যাপ্টার, ঠিক আছে। সেরকমই ক্লাইমেটোলজির চ্যাপ্টারেও যেমন প্রথম 2টো চ্যাপ্টার খুবই ছোট চ্যাপ্টার, একদিনেই পড়া যায়। প্রথম 2টো মানে হচ্ছে 8 আর 9 নম্বর চ্যাপ্টার তোমরা ডে 5-এই করে ফেলতে পারবে। তারপরের 2টোর জন্য তোমাদের ম্যাক্সিমাম 3 দিন লাগবে, মানে ডে 6 থেকে ডে 8 অবধি লাগবে। আর তারপরে হচ্ছে ওয়াটারের জন্য যে 2টো চ্যাপ্টার রয়েছে আমি 9 এবং 10 এক্সট্রা ধরলাম, যদিও লাগে না, আমি এখানে 10 দিন এক্সট্রা বলছি। বাট যদি কেউ জেনুইন পড়াশোনা করে বা ধরো একটুখানি বেশি দিনে 7-8 ঘন্টা বা 5 ঘন্টা মতো সময় দিতে পারে, তাহলে তার 8 দিনেও হয়ে যায়। বাট স্টিল অনেক সময় যদি কোনো কারণে না হয়, সেক্ষেত্রে আমি এক্সট্রা 10 দিন ধরলাম। তো এই বইটাতে আমরা কি করব, ইম্পর্টেন্ট হচ্ছে 2 থেকে 14 নাম্বার চ্যাপ্টার আমরা পড়বো, ঠিক আছে। আর 2 থেকে 14-র মধ্যে কোনো চ্যাপ্টার আমরা স্কিপ করব না, কারণ ইট ইজ আ টোটালি কনসেপচুয়াল সাবজেক্ট। তো তোমার এই 2 থেকে 14-র মধ্যে যদি কোনো চ্যাপ্টার স্কিপ হয়ে যায়, ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু পুরো একটা কনসেপ্ট অর্ধেক থেকে যাবে। আর এই কনসেপ্টের ওপর বেস করেই কিন্তু ইন্ডিয়ান জিওগ্রাফি আসে, কারণ ইন্ডিয়ান জিওগ্রাফির মধ্যে কিন্তু কোনো কনসেপ্ট আবার ক্লিয়ার করানো হয় না, যা কনসেপ্ট ক্লিয়ার করা এই বইটার মধ্যেই করায়। ক্লাস 11-এর মেন এনসিইআরটি হচ্ছে এটা। আর একটা সেকেন্ড এনসিইআরটি আছে ক্লাস 11-এরই, আমি দেখাচ্ছি। এটার পেজটা, ওপরের পেজটা উঠে গেছে, ব্লু কালারেরই এরকম টাইপেরই দেখতে, ঠিক আছে। তো এরকম টাইপেরই দেখতে ছিল, বাট এটা উঠে গেছে ওপরের দিকের পেজটা। এটা অনেক পুরনো হয়ে গেছে, যেহেতু এখন আর এগুলো পড়ি না, এখন নোট থেকেই পড়ি। তো যাই হোক, তো এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। এইবার এইটাও তোমাদের কি করবে, বেস ক্লিয়ার করবে অ্যাবাউট ইন্ডিয়ান জিওগ্রাফি। ইন্ডিয়ান জিওগ্রাফির বেস ক্লিয়ার করবে, ঠিক আছে। যেমন ধরো ইন্ডিয়ার লোকেশন, স্ট্রাকচার অ্যান্ড ফিজিওগ্রাফি, ড্রেনেজ সিস্টেম, ক্লাইমেট, ন্যাচারাল ভেজিটেশন, সয়েল, ন্যাচারাল হ্যাজার্ড অ্যান্ড ডিজাস্টার। এই চ্যাপ্টারটা এখান থেকে পড়তেও পারো, না চাইলে নাও পড়তে পারো। কেন? কারণ এটা ডিজাস্টার ম্যানেজমেন্টের মধ্যে আবার কভার হয়, মানে ইভিএস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট যে চ্যাপ্টার আমাদের রয়েছে জিএস পেপার 3-তে, তো সেখানে আবার এই টপিকটা কভার হয়ে যায়। যদি পড়তে চাও পড়তে পারো, কোনো আপত্তি নেই, ঠিক আছে। এই আমি বলে দেবো কোথার থেকে পড়বে, সব আছে, আমি বলে দিচ্ছি, ডোন্ট ওয়ারি। তো এক্ষেত্রে এই যে চ্যাপ্টারগুলো রয়েছে, টোটাল চ্যাপ্টার রয়েছে এখানে 7টা চ্যাপ্টার, যার ভেতর ইন্ডিয়া লোকেশন মাত্র একটা পেজ, স্ট্রাকচার অ্যান্ড ফিজিওগ্রাফি অনেকটাই পেজ আছে, প্রায় 8-10টা মতো পেজ আছে পড়ার মতো, ড্রেনেজ সিস্টেমেও প্রায় 8-10টা পেজ আছে পড়ার মতো, ক্লাইমেটও তাই একটু বড় আছে, প্রায় 12 থেকে 14টা মতো পেজ আছে পড়ার মতো, ন্যাচারাল ভেজিটেশনেও পড়ার মতো টপিক আছে, সয়েলও মোটামুটি ছোট চ্যাপ্টার, ঠিক আছে। তো যদি আমাকে জিজ্ঞেস করো দিদি কতদিন এই বইটা কমপ্লিট হতে লাগবে, নট মোর দ্যান 5 ডে, ঠিক আছে। 5 দিনের বেশি কোনোভাবেই এই বইটাকে দেবে না, কারণ এই বইটাতে পড়ার মতো চ্যাপ্টার 6টা, যার ভেতর প্রথম চ্যাপ্টারটা খুবই ছোট, ইন্ডিয়ার লোকেশনের একটা পেজ মতো আছে, যেটা পড়ার মতো, আমি দেখাবো নোটে, দেখতেই পাবে। তো এই বইটার জন্য ম্যাক্সিমাম তোমাদের 5 দিন লাগতে পারে, ঠিক আছে। কারণ ধরো এই প্রথম দিনের যে চ্যাপ্টারটা রয়েছে সেটা তুমি স্ট্রাকচার অ্যান্ড ফিজিওগ্রাফির সাথে একদিনে করে নিলে, দেন ড্রেনেজ একদিনে, ক্লাইমেট একদিনে, ন্যাচারাল ভেজিটেশন, সয়েল একদিনে। যদিও সয়েলের দিন তুমি চাইলে ন্যাচারাল হ্যাজার্ড আর ডিজাস্টারটাও পড়ে নিতে পারবে, তার কারণ হচ্ছে কি এই সয়েল চ্যাপ্টারটা খুবই ছোট চ্যাপ্টার, খুব একটা বড় চ্যাপ্টার নয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে 5 দিনের বেশি নয়, এবং পার ডে একটা করে চ্যাপ্টার, খুব বেশি হলে ম্যাক্সিমাম 2টো চ্যাপ্টার, মানে প্রথম দিনেরটার সাথে 2টো পড়তে পারো, লাস্টের দিনে সয়েলের সাথে ন্যাচারাল হ্যাজার্ড পড়তে পারো, কারণ 2 থেকে 4 বা 5 অবধি হচ্ছে একটু লেন্দি চ্যাপ্টার আছে, ঠিক আছে। তো এই চ্যাপ্টারগুলো কোনোটা বাদ দেবে না, এই চ্যাপ্টারগুলো প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে, প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট। এবং প্রত্যেকটার থেকে তোমরা চাইলে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমি দেখাবো, দেখতেও পারো, বা নিজেরাও বাড়িতে চেক করবে, প্রত্যেক বছর কোশ্চেন রিপিট হয়েছে বা প্রত্যেক বছর এসছে। বাট এমফাসাইজ কোথায় রাখতে হবে, এমফাসাইজ রাখতে হবে ম্যাপিংয়ের ওপর, যেটা নিয়ে আমি একটু বাদে কথা বলছি। এই যে যখন যেটা পড়বে, স্ট্র্যাটেজিটা আমি একটু বলে দিই। যেমন ধরো এই যে স্ট্রাকচার অ্যান্ড ফিজিওগ্রাফি চ্যাপ্টারটা যদি আমি একটু খুলি, এখানে দেখো একটা ম্যাপ আছে, ইন্ডিয়ার ম্যাপ রয়েছে, প্লাস হচ্ছে দেখো ভাঙা ভাঙা করে ছোট ছোট অংশ ম্যাপ রয়েছে। ওপরের উত্তর ভারতে স্পেশালি হচ্ছে আমাদের হিমালয়ান, গ্রেট হিমালয়াজের কী কী পাহাড় রয়েছে, পর্বত রয়েছে, সেইগুলো শৃঙ্গলীলাগুলোর নাম রয়েছে। উত্তর পূর্ব ভারতের যে আমাদের পাহাড়গুলো রয়েছে, এই যে গারো হিলস, খাসি হিলস, জয়ন্তিয়া হিলস, মিজো হিল, নাগা হিল, পাটকাই বুম, ঠিক আছে, দাফলা হিলস, তারপর বোমডিলা, জালিপলা, এগুলো হচ্ছে পাস, ঠিক আছে। এই লা দিয়ে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে গিরিখাত বা পাস বলা হয়ে থাকে। নামচা বারোয়া, যেখান থেকে ব্রহ্মপুত্র ভারতে ঢুকছে, মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, মাকালু, ঠিক আছে, এই যে জায়গাগুলো রয়েছে, এইগুলো তোমাদেরকে কি করতে হবে আমি বলে দিচ্ছি, এখানে আমি ম্যাপিংটা একসাথেই বলে দিচ্ছি। সেটা হচ্ছে 50 পয়সা করে হয়তো নেয়, বা এখন হয়তো বেড়ে 1 টাকাও হতে পারে। তো এই 1 টাকা বা 50 পয়সার দেখবে তোমরা ব্ল্যাঙ্ক ম্যাপ কিনতে পাওয়া যায়, ঠিক আছে। ব্ল্যাঙ্ক ম্যাপ কী কী পাওয়া যায়, ইন্ডিয়ার ম্যাপ পাওয়া যায়, ওয়ার্ল্ডের ম্যাপ পাওয়া যায়, ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ পাওয়া যায়,
ঠিক আছে, এবং সেখানে শুধুমাত্র স্টেটগুলো হয়তো ডিমার্কেট করা থাকে, রাজ্যগুলো ডিমার্কেট করা থাকবে। তো সেই ম্যাপ কিনে নিয়ে আসবে বাড়িতে একবারে 10-12টা মতো। এবং যখন তুমি যে সাবজেক্টটা পড়ছো, লাইক ধরো আজকে তুমি কি করবে, আমি স্ট্র্যাটেজিটা বলছি। যখন তুমি ধরো ফিজিওগ্রাফি পড়ছো বা তুমি ড্রেনেজ পড়ছো, মানে ভারতবর্ষের কোথায় কোথায় কী কী নদী আছে, নদীরও তুমি ম্যাপ পাবে এখানে। এই যে ড্রেনেজ সিস্টেম, এখানে দেখো ভারতের এই যে নদীগুলোকে ভাগ করা রয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের পশ্চিমবাহী নদী, এটা হচ্ছে পূর্ববাহী নদী, প্লাস নদীগুলো কোথার থেকে গেছে সেগুলোও দেখানো রয়েছে। এগুলোর কালারিং ম্যাপও পেয়ে যাবে, আমি ম্যাপের বইটা দেখাবো যখন দেখাচ্ছি। তো এই ম্যাপগুলোকে কি করতে হবে, সেখানে তোমাদের প্র্যাকটিস করতে করতে যেতে হবে। মানে এরকম নয় যে একবার আমি পুরো পড়ে যাচ্ছি জিএসটা, তারপর আবার জিএস সব কমপ্লিট হয়ে গেল, মানে জিওগ্রাফির বই সব পড়া কমপ্লিট হয়ে গেল, তারপর আমি ম্যাপিং করা স্টার্ট করলাম, না এটা নয়। আমি যখন যে সাবজেক্টটা পড়ছি, স্পেশালি ইন কেস অফ জিওগ্রাফি, অতি অবশ্যই ম্যাপিং কী হবে, সাইড বাই সাইড চলবে, দেয়ালে সবসময় ম্যাপ লাগানো থাকবে। সেটার সাথে সাথে যখন যে টপিকটা পড়বো সেটার সাথে সাথে দেখে নেবো, ঠিক আছে। মানে আমি ফেলে রাখবো না যেটা কবে হবে, বা আমার পুরোটা পড়া হয়ে গেলে তারপরে আমি ম্যাপিংয়ে আসবো, এরকমটা নয়, ঠিক আছে। তো এটা কি করবো, আমরা যখন যে চ্যাপ্টার পড়ছি সেই চ্যাপ্টারের ম্যাপিং করতে করতে যাবো। যেমন ধরো একটা এক্সাম্পল বলি, সয়েলের চ্যাপ্টারটা তুমি ভাববে হয়তো দিদি সয়েলে কী করবো, ন্যাচারাল ভেজিটেশনে কী করবো, ক্লাইমেটে কী করবো, এগুলোতেও ম্যাপিং করা যাবে, ঠিক আছে। ধরো সয়েলের তুমি একটা করছো, ধরো রেগুর সয়েল, ঠিক আছে, বা হচ্ছে তোমার ল্যাটেরাইট সয়েল। তো পশ্চিমবঙ্গের বা ভারতবর্ষের কোথায় কোথায় ল্যাটেরাইট সয়েল রয়েছে, রেগুর সয়েল রয়েছে, সেগুলো ম্যাপের ভেতরে তুমি এক কাজ করতে পারো, তোমরা ওই এক ধরনের কালারিং পেন্সিল কিনতে পাওয়া যায়, তো কালারিং পেন্সিল দিয়ে হালকা শেড করতে পারো, বা পেন দিয়ে একটুখানি এরকমভাবে গোল করে দাগিয়ে তার পাশে লিখে দিতে পারো, যেটা খুশি তোমাদের পছন্দ মতো করতে পারো। তবে হ্যাঁ, ইউপিএসসি মেন্সের সময় এত সময় থাকে না যে তুমি কালারিং পেন্সিল ইউজ করতে পারবে, বাট অ্যাটলিস্ট তুমি পেন্সিল দিয়ে এঁকে বা পেন দিয়ে জায়গাগুলোতে পয়েন্ট আউট করতে পারো যে কোন জায়গাটাতে কোন মাটি রয়েছে, কোন জায়গাটাতে কীরকম ন্যাচারাল ভেজিটেশন পাওয়া যায়। মানে হচ্ছে যেমন ধরো ডেসিডুয়াস ট্রি, মানে পর্ণমোচী যে বৃক্ষ রয়েছে সেগুলো ভারতবর্ষের কোথায় রয়েছে, বা এভারগ্রিন ট্রি, চিরহরিৎ যে গাছগুলো রয়েছে সেগুলো ভারতবর্ষের কোথায় রয়েছে, সেগুলো ম্যাপ থেকে করা যাবে, ঠিক আছে। সো এইখান থেকে তোমাদের ইন্ডিয়ার মানে ওয়ার্ল্ডের ফিজিক্যাল এবং ইন্ডিয়ার ফিজিক্যাল, ক্লাস 11-এর যে এই দুটো বই, এই দুটোই ফিজিক্যালকে দেয়, ঠিক আছে। এই যে ফিজিক্যাল জিওগ্রাফি অফ ওয়ার্ল্ড, এটা ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি। ফিজিক্যাল মানে হচ্ছে প্রাকৃতিক ভূগোল, যেটা মানুষ তৈরি করে না, সম্পূর্ণ প্রকৃতি অটোমেটিকভাবে হয়, এটাও তাই। ইন্ডিয়া ফিজিক্যাল, এটাও দেখো পুরোপুরি প্রকৃতিভাবে হয়েছে। এইবার ক্লাস 12-এর দুটো এনসিইআরটি হয়, সেই দুটো হচ্ছে তোমার হিউম্যান জিওগ্রাফি, ঠিক আছে, যেখানে হচ্ছে যেমন ধরো এগ্রিকালচার পাবে, তারপরে হচ্ছে অ্যানিমাল হাজবেন্ড্রি পাবে, ইন্ডাস্ট্রি পাবে, তারপরে হচ্ছে ইরিগেশন পাবে। এইবার দেখো চাষ করা, ইন্ডাস্ট্রি তৈরি করা, পশুপালন করা, তারপর হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, পরিকাঠামো তৈরি করা, শিল্প, ইন্ডাস্ট্রি করা, ইরিগেশন, জলসেচ, এই যে জিনিসগুলো, বা পোর্ট বা বন্দর, যেটাকে ট্রান্সপোর্টেশনও বলা হয়। এইবার এগুলো তো আর প্রাকৃতিকভাবে হয় না, এগুলো কাউকে না কাউকে করতে হয়, লাইক মানুষকে করতে হয়। দ্যাটস ওয়াই এগুলোকে কি বলা হয়, হিউম্যান জিওগ্রাফি বলে, মানবিক ভূগোল বলে, যেটা হচ্ছে তোমার কোনো না কেউ করে দিচ্ছে, ঠিক আছে। এইবার বেসিক্যালি এই যে জায়গাটা থাকে, এখান থেকে এখন আর স্ট্যাটিক কোশ্চেন আসে না বললেই চলে। কেন বলছি, কারণ এনসিইআরটি একেবারেই আপডেটেড নয়। এনসিইআরটি লাস্ট 2006 সালে আপডেট হয়েছিল, ঠিক আছে। তারপর থেকে রিপ্রিন্ট হয় প্রত্যেক বছরে, মানে পুনরায় আবার ওটাকে রিপ্রিন্ট করা হয়, বাট সেটাকে আর টাইম টু টাইম আপডেট করেনি। 2006-এর পর এটা চলছে 2024 সাল, আর তোমরা যবে গিয়ে পরীক্ষা দেবে লাইক 2025-26 সেই সময়, মানে 20 বছর আগের ডেটা। তো জেনারেলি কি হয়, হিউম্যান জিওগ্রাফির ডেটা পুরনো হলে তার কোনো মূল্য থাকে না। তো ক্লাস 2, যদি কেউ আমাকে বলো দিদি ক্লাস 12-এর এনসিইআরটি কি তাহলে স্কিপ করে যাবো, ইউ ক্যান স্কিপ করতে পারো, ঠিক আছে, কিন্তু অবশ্যই তার বদলে তোমাকে কিছু পড়তেও হবে। পুরোপুরি স্কিপ করে দিয়ে চলে গেলে তো অবশ্যই হবে না। তো সেই ক্ষেত্রে তোমরা কি করতে পারো, যে কোনো একটা বই ধরতে পারো। যেমন এখানে আমি এনসিইআরটি নিয়ে বসেছি, ঠিকই হিউম্যান জিওগ্রাফিরও দুটো এনসিইআরটি হয়, একটা আমি খুঁজে পেয়েছি, আর একটা বোধহয় অন্য কোথাও রয়েছে, আমি এখন আপাতত পাইনি। এটা একটা হচ্ছে ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি। এক্ষেত্রে এই দেখো ওয়ার্ল্ড পপুলেশন কম্পোজিশন, হিউম্যান ডেভেলপমেন্ট, প্রাইমারি অ্যাক্টিভিটি, সেকেন্ডারি অ্যাক্টিভিটি, টার্সিয়ারি, কোয়াটার্নারি অ্যাক্টিভিটি, ট্রান্সপোর্ট, কমিউনিকেশন, ইন্টারন্যাশনাল ট্রেড, এইগুলোতে যত ডেটা দেওয়া আছে, দোজ অল ডেটা আর ওল্ড, এগুলো সব পুরনো। স্পেশালি এই যে ওয়ার্ল্ড পপুলেশন দেওয়া রয়েছে না, 2001 সালের সেন্সাসের ডেটাগুলো দেওয়া রয়েছে, ঠিক আছে। তো সুতরাং এই বইগুলো কিন্তু আপডেট না হওয়ার জন্য এই ডেটাগুলো এখন আর কোনো রেলিভেন্স নেই। প্লাস হচ্ছে এই যে ভারতের কতগুলো রাজ্য আছে, কতগুলো ইউনিয়ন টেরিটরি রয়েছে, এগুলো সব পুরনো ডেটা দেওয়া রয়েছে, কারণ এগুলো সব রিসেন্ট টাইমে বদল হয়েছে, আশা করি সেগুলো তোমরা জানো। তো যার জন্য যে জিনিস বদলে যায়, যেমন দেখো ন্যাচারাল জিনিস, যেটা প্রাকৃতিক জিনিস, সেটা বদলাবে না। হিমালয় একবার যখন তৈরি হয়েছে, হিমালয় ছোট হয়ে যাবে না, অ্যাটলিস্ট এই সময়ের মধ্যে তো হবেই না, ঠিক আছে। বা যে নদীগুলো রয়েছে সেগুলো কমবে বাড়বে না। তো সুতরাং 2006 থেকে 2024-এর মধ্যে ফিজিক্যাল কিছু চেঞ্জেস হতে পারে না, বাট হিউম্যান জিনিস প্রচুর চেঞ্জ হয়। তো সুতরাং তোমরা চাইলে এই বই দুটোকে স্কিপ করতে পারো, কিন্তু তার বদলে অন্য কোনো বই পড়তে হবে। এবার অন্য কোথার থেকে পড়তে পারো, আমি 3-4টে তোমাদের সোর্স এখানে ভ্যালু অ্যাডেড নোটসের কথা বলে দিচ্ছি। এক হচ্ছে অনলি আইএস,
হিউম্যান জিওগ্রাফির একটা পিডিএফ হয়, আমি দিল্লির মার্কেট থেকে কিনে আনিয়েছিলাম, আমার পড়া হয়ে গেছে, একটি স্টুডেন্টকে দিয়ে দিয়েছিলাম, এই মুহূর্তে আমার সামনে নেই, কারণ হচ্ছে ওখান থেকে পড়ে আমি শর্ট নোট বানিয়ে নিয়েছি। ওটা অনেক লেন্দি, অনেকটা বড়, প্রায় 200-300 থেকেও বেশি পেজ রয়েছে, তো এতটা তো আমার প্রয়োজন নেই, তো সেখান থেকে পড়ে আমি আমার নোটে অ্যাড করে নিয়েছিলাম। 2 নাম্বার হয় হচ্ছে শূন্য আইএসের একটা নোট হয়, শূন্য আইএসেরও হিউম্যান জিওগ্রাফির নোট আছে। 3 নাম্বার আছে ভিশনের ভ্যালু অ্যাডেড নোট, ভিশন আইএসের, ঠিক আছে, ভ্যালু অ্যাডেড নোট, ভ্যাম বলা হয় এটাকে, ভ্যালু অ্যাডেড মেটেরিয়াল বলে। এইগুলোর মধ্যে থেকে যে কোনো একটা শূন্য আইএসএ যেটা পাবে হচ্ছে তোমার জিএস পেপার 1-এর যে বুকটা রয়েছে তার ভেতর, জিএস পেপার 1-এর বইটার মধ্যে পাবে। তো এইখান থেকে যে কোনো একটা সোর্স, এবার তুমি যদি আমাকে বলো দিদি তুমি কোনটা থেকে পড়েছো, আমি অনলি আইএস থেকে আমার নোটে অ্যাড করেছিলাম, আর ভিশন আইএস থেকে অ্যাড করেছিলাম, কারণ শূন্য আইএসের যে বইটা রয়েছে ওখানটা আমার পড়া আছে মেন্স পয়েন্ট অফ ভিউ থেকে, বাট ওটা আমি আর আমার নোটে অ্যাড করিনি, কারণ ওখানে ওটা নোটে অ্যাড করার মতো টপিক সেভাবে কিছু ছিল না, কারণ অলমোস্ট রিপিট ছিল, অনলি আইএসএ এবং ভিশন আইএসএ দেওয়া ছিল, কারণ নতুন কিছুই থাকে না, কারণ এরা তো আর নতুন করে কেউ জিওগ্রাফি তৈরি করবে না, জিওগ্রাফি তো সেমই আছে, শুধু এরা আপডেট করে কিছু মেটেরিয়াল অ্যাড করে দেয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমার নোটের মধ্যে ভিশন আইএস এবং অনলি আইএসএ নোট থেকে ভ্যালু অ্যাডেড করে আমার যে জিওগ্রাফির নোট আছে আমি দেখাচ্ছি একটু বাদে, তো তার ভেতর ভ্যালু অ্যাডেড করা রয়েছে কিসের জন্য, হিউম্যান জিওগ্রাফি, কারণ হিউম্যান জিওগ্রাফি ইজ রিলেটেড টু মোর অর লেস কারেন্ট অ্যাফেয়ার্স। লাস্ট 2-3 বছরে যেরকমভাবে আপডেট হয়েছে, যেমন ধরো সেটা পপুলেশন হতে পারে, তারপরে হচ্ছে এগ্রিকালচারে কোন রাজ্য কত দূর এগিয়ে রয়েছে, কোন চাষে কীরকমভাবে কোন দেশ এগিয়ে রয়েছে, এবার এগুলো তুমি যদি আজ থেকে 20 বছর আগের ডেটা পড়ো তোমার নিজের কি মনে হয় সেটা আদৌ কোনো কাজে লাগবে না। তো সুতরাং হিউম্যান ক্লাস 12-এর 2টো এনসিইআরটি চাইলে স্কিপ করা যেতে পারে, কোনো অসুবিধা নেই তাতে, কারণ হচ্ছে এই যে দেখো এখানে দিয়েছে না, এই যে প্রাইমারি অ্যাক্টিভিটি, টার্সিয়ারি অ্যাক্টিভিটি, এই যে প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, আমি জাস্ট কালকে না পরশুই আমি ইকোনমি ক্লাসে জুন মাসের যে ব্যাচটা রয়েছে ওদেরকেই পড়াচ্ছিলাম, কারণ এগুলো দিস অল আর কানেক্টেড টু ইকোনমি, ঠিক আছে। এগুলোকে অর্থনৈতিক ভূগোলও বলা হয়, ইকোনমিক জিওগ্রাফিও বলে, লাইক এগ্রিকালচার, তারপরে হচ্ছে ইন্ডাস্ট্রি, ইরিগেশন, ইনফ্রাস্ট্রাকচার, ট্রান্সপোর্টেশন, এগুলো সব রিপিট হয় কোথায়, ইকোনমিতে। এটা যারা ইকোনমি পড়েছো 11-12-এ আছে তারা প্রত্যেকে জানবে যে জিওগ্রাফি, হিউম্যান জিওগ্রাফি এবং ইকোনমিক জিওগ্রাফি ইজ সেম, এর ভেতর এমন কোনো ডিফারেন্স থাকে না। তো যেহেতু এই টপিকগুলো তোমরা আবার ইকোনমিতেও পড়বে প্লাস একটা নোট থেকে পড়লেও হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে ক্লাস 12-এর এনসিইআরটি চাইলে স্কিপ করতে পারো, এটা বুদ্ধিমানের কাজ হবে, এটাকে স্মার্ট পড়াশোনা বলবে, কারণ হচ্ছে আমি নিজেও এগুলো পড়েছি, সব এনসিইআরটি 6 to 12-এর আমিও পড়েছি, বাট এটা বিশ্বাস করো ওয়েস্ট অফ টাইম হয়ে যায়, মানে লাস্টে গিয়ে ওইগুলোর থেকে কিছু ভ্যালু অ্যাড করার থাকে না, ওই নোটগুলো জাস্ট একবার রিডিং পড়ার জন্য, ঠিক আছে, এবং সেই রিডিং পড়ে আমি সময় নষ্ট করে করবোটা কি, সেই টাইমে যে নোটটা পড়ে আমার কোশ্চেন আসতে পারে সেটা যদি আমি 10 বার রিভিশন করি ওটাতে আরও বুদ্ধিমানের কাজ হয়, এতে বেকার সময় নষ্ট হয় না, অ্যাটেম্প্ট নষ্ট হয় না, ঠিক আছে। সো এই জিনিসটা তোমরা করতে পারো। তো ফিজিক্যাল জিওগ্রাফি, হিউম্যান জিওগ্রাফি দেখিয়ে দিয়েছি, এবার ফিজিক্যাল জিওগ্রাফি, হিউম্যান জিওগ্রাফির জন্য আরও একটি বই হয়, সেটা হচ্ছে জিসি লিয়ংয়ের সার্টিফিকেট ফিজিক্যাল অ্যান্ড হিউম্যান জিওগ্রাফি। এটা বোধহয় 2018 সালে কিনেছি, এখন বোধহয় এটা ব্ল্যাক বা ব্লু এরকম কিছু একটা কালার হয়ে গেছে। এইবার এই বইটাতে সিলেক্টিভ কিছু চ্যাপ্টার হয়, সব পড়তে হয় না, ঠিক আছে। এইবার কোন চ্যাপ্টারগুলো পড়তে হয় একটুখানি দাগিয়ে নাও, আমি বলে দিচ্ছি কোন চ্যাপ্টারগুলো পড়তে হয়। জিসি লিয়ং, আমি এই পেজটায় লিখে দিচ্ছি, লিখে নাও। জিসি লিয়ং থেকে পড়বে হচ্ছে তোমরা 1 থেকে 4 প্রিলিমসের জন্য, মেন্সের জন্য 2 জায়গাতেই, বাট প্রিলিমস স্পেসিফিক, এবং 12 থেকে বোধহয় খুব সম্ভবত, হ্যাঁ 12 থেকে 25 যতদূর মনে পড়ছে আমার, ইয়েস 12 থেকে 25 মেন্স ওরিয়েন্টেড। এইবার দেখো এখানে কি হয় আমি একটু বলে দিচ্ছি, এই চ্যাপ্টারটাতে আমার নোটের ভেতর এগুলো সব অ্যাড করা আছে, ঠিক আছে, ডোন্ট ওয়ারি, কারণ হচ্ছে এইখানে এই যে আর্থ অ্যান্ড ইউনিভার্স, এটা আমরা ফিজিক্যালেও পড়েছি, আর্থের ক্রাস্ট এটা ফিজিক্যালেও পড়েছি, ভলকানিজম, আর্থকোয়েক ফিজিক্যালেও পড়েছি, ওয়েদারিং, মাস মুভমেন্ট, গ্রাউন্ড ওয়াটার ফিজিক্যালেও পড়েছি, তাহলে এই বইটা কেন আমরা পড়বো, তার কারণ হচ্ছে এই বইটাতে প্রচুর পরিমাণে ডায়াগ্রাম দেওয়া আছে, খুব সুন্দর ডায়াগ্রাম আছে, যে ডায়াগ্রামগুলোকে আমাদেরকে মেন্স অ্যান্সার রাইটিংয়ে কাজে লাগাতে হবে। এবার যদি কেউ জিজ্ঞেস করে দিদি তাহলে জিসি লিয়ং কি প্রিলিমসের আগে বাদ দিয়ে যাবো, ইয়েস, জিসি লিয়ং প্রিলিমসের আগে না পড়লেও চলে। 99% টপার যারা জিসি লিয়ং এখন স্কিপ করে যায় টোটালি, তার কারণ জিসি লিয়ং কোনো সিভিল সার্ভিসের বই নয়, জিসি লিয়ং খুব সম্ভবত অন্য একটি কলেজের কোনো যারা জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করে তাদের একটি বই, অক্সফোর্ড বা কিছুর একটা, এই যে অক্সফোর্ডেরই। তো সেক্ষেত্রে এটা আমরা পড়ি কেন, কারণ আমাদের ইউপিএসসি সিলেবাসে ফিজিক্যাল আর হিউম্যান জিওগ্রাফি রয়েছে, এবং কারা পড়তো 2014-15 অবধি, লাস্ট 2015 সাল অবধি যে টপাররা ছিল 15-16 টিনা রাবি ম্যামরা জিসি লিয়ং সাজেস্ট করতো, বাট রিসেন্ট টাইমে 2017-18 পর থেকে যত টপার বেরিয়েছে তারা প্রত্যেকে বলেছে যে জিসি লিয়ং আমরা পড়িনি, কারণ হচ্ছে 80% অফ দ্য কোশ্চেন এনসিইআরটি এবং কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে, তার থেকেই এসে যায়। তো মাত্র 10টা কোশ্চেনের মধ্যে যদি 2টো কোশ্চেন জিসি লিয়ং থেকে আসে প্রিলিমসে বা মেন্সে, তার জন্য আমি এতটা কেন খাটতে যাব, 80% তো আমার কভার হয়েই যাচ্ছে। তবু যদি কেউ মনে করে এখান থেকে কি নিতে পারে, হেল্প করতে পারে ডায়াগ্রাম এবং ম্যাপগুলো, যেটা কিনা এনসিইআরটিতে ভালোভাবে দেওয়া নেই। আমি একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের, দেখো তাহলে বুঝতে পারবে।
ডায়াগ্রামগুলো সুন্দর দেওয়া আছে, এই যে এই ডায়াগ্রামগুলো তুমি কোথাও পাবে না এনসিইআরটিতে, ঠিক আছে। এই ডায়াগ্রামগুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেমন এই ছবিটা এগুলো কিন্তু আমাদের ফিজিক্যাল জিওগ্রাফি যখন আমাদের কোশ্চেন অ্যান্সার রাইটিং লিখতে হয় তার ভেতর এগুলো কিন্তু অ্যাড করতে হয়। আমি দেখিয়ে দিচ্ছি, এটা স্পেশালি এই ভলক্যানিক এরাপশনসগুলোর খুব সুন্দর ডায়াগ্রাম দেওয়া আছে। দেখো এই ডায়াগ্রামগুলো তুমি এনসিইআরটিতে এত ভালো পাবে না, আছে একদম নেই বলবো না, কিন্তু এতটা ভালোভাবে নেই, এত সুন্দরভাবে এই প্রত্যেকটা ডায়াগ্রাম নেই, ঠিক আছে। তো যার জন্য জিসি লিয়ং ম্যাক্সিমাম লোকে রেফার করে কিসের জন্য, এই ছবিগুলো এবং এই ডায়াগ্রামগুলোর জন্য। তো যার জন্য আমরা কি করতে পারি, জিসি লিয়ং অবশ্যই রেফার করব জাস্ট নিজেদের অ্যান্সার রাইটিংটাকে ভ্যালু অ্যাড করার জন্য। যখন আমরা মেন্সের অ্যান্সার রাইটিং করব তখন আমরা ভ্যালু অ্যাড করব যে আমার কন্টেন্ট এনসিইআরটি থেকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে হয়ে গেছে, কিন্তু আমার কি হয়েছে ছবি অ্যাড করতে পারিনি আমি, তো এই ছবিটা অ্যাডের জন্য আমি এখান থেকে একটা এই ছবিগুলো আমি ভালো করে আমার নোটে অ্যাড করব, কারণ এই ছবির মূল্যটা তো প্রিলিমসে কোনো জায়গা নেই না, তো এটা তো মেন্সে তোমাকে দেখবে। তো সুতরাং এগুলো আমরা কি করব, এই যে বললাম 1 থেকে 4 নাম্বার চ্যাপ্টার এবং 12 থেকে 25 নাম্বার চ্যাপ্টার। কেন 12 থেকে 25? তার কারণ হচ্ছে 12 থেকে 25 নাম্বার চ্যাপ্টারে এই ইয়েগুলোকে, ওটাকে কি বলে, বায়োমগুলোকে খুব ডিটেলে আলোচনা করা হয়েছে। স্পেশালি 12তে রয়েছে ওশানস, ওয়েদার, কারণ হচ্ছে দেখো এনসিইআরটিতে না ওশানসটা খুব ছোট করে দেওয়া আছে, অত বেশি ডিটেলে দেওয়া নেই, দ্যাটস ওয়াই আমরা একটু এখান থেকে ওশানসটা দেখবো, ওয়েদারটা একবার একটু দেখে নেব, ক্লাইমেট 14 নাম্বারে দেখে নেব। তারপর থেকে ক্লাইমেটের মধ্যে প্রচুর ভাগ আছে, স্পেশালি যদি কেউ আমাকে জিজ্ঞেস করো তাহলে দিদি যে কোনখান থেকে বায়োমগুলো আমরা পড়তে স্টার্ট করব, এই 15 থেকে 25 অবধি। হট অ্যান্ড ওয়েট ইকুয়েটোরিয়াল ক্লাইমেট, ট্রপিক্যাল মনসুন, ট্রপিক্যাল ম্যারাইন ক্লাইমেট, সাভানা আর সুদান ক্লাইমেট, হট ডেজার্ট, মিড ল্যাটিটিউড, এইগুলো এবার যদি বলো দিদি এটা কি মানে ম্যান্ডেটরি নাকি অপশনাল, ঠিক আছে, চাইলে করতে পারো, না চাইলে নাও করতে পারো। যদি আমাকে কেউ জিজ্ঞেস করে, এটা একমাত্র মেন্স অ্যান্সার রাইটিংয়ের সময় আমি অ্যাড করি, আদারওয়াইজ আমি অ্যাড করি না বা পড়িও না। যখন আমার মেন্সের মক টেস্ট থাকে তার আগে আমি এই 15 থেকে 25 নাম্বার চ্যাপ্টারটা পড়ি, আদারওয়াইজ আমি সারা বছর এগুলো রিভিশন করি না, কারণ এগুলোর রেলিভেন্স আমাদের কোশ্চেনে আসে না বললেই চলে। বর্তমান দিনে দাঁড়িয়ে এটার ইনপুট আউটপুট রেশিও বা মানে যেটা যতটা বলতে পারো যে কস্ট বেনিফিট রেশিও, সেটা অত্যন্ত কম। তো যদি তোমাদের মনে হয় পড়তে চাও, আমি তবু গাইড করে দিলাম, কারণ অনেকের কাছে বইটা থাকে, সেই হিসেবে আমি গাইড করে দিলাম। এইবার তোমরা যদি জিজ্ঞেস করো দিদি এই বইটার জন্য আমরা ম্যাক্সিমাম কতদিন দিতে পারি, ম্যাক্সিমাম আমরা নট মোর দ্যান 5 days, 5 দিনের বেশি দেবো না, কারণ বইটার হয়তো দেখে মনে হতে পারে দিদি 25টা চ্যাপ্টার 5 দিন, 25টা চ্যাপ্টার তো আমি পড়তেই বলছি না, আমি মানে সব মিলিয়ে বাচ্চার দিয়ে আমি হয়তো পড়তে বলবো 5 থেকে 7টা চ্যাপ্টার, ঠিক আছে। তো সেই কয়েকটা চ্যাপ্টার মানে প্রথমের 1 থেকে 4, তারপরে হচ্ছে এইখান থেকে 12, 13, 14, ব্যাস 12, 13, 14 আর 1 থেকে 4, তো সেক্ষেত্রে এই 7টা চ্যাপ্টার হলো, 4 আর 3 7টা চ্যাপ্টার। আর এই 15 থেকে 25 যদি কেউ পড়তে চাও নিজের দায়িত্বে পড়তে পারো, তাহলে তোমার এক্সট্রা আরও মোটামুটি 5 দিন লাগবে, কারণ পার ডে যদি তুমি 2টো চ্যাপ্টার পড়ো তাহলে তোমার আরও 5 দিনে হয়ে যাচ্ছে। যাদের মনে হবে পড়বে, তাদের মনে হবে না পড়বে না, ঠিক আছে, এটা সম্পূর্ণ তোমার নিজের চয়েস, ঠিক আছে। তো এইখানে আমরা কি করব, জিসি লিয়ং আমরা এভাবে পড়বো, এই কয়েকটা চ্যাপ্টার পড়বো, আর স্পেশালি ডায়াগ্রামের জন্য জিসি লিয়ং রেফার করবো, আদারওয়াইজ জিসি লিয়ংয়ের কোনো ভ্যালু নেই এক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, এক্ষেত্রে আমরা কি করলাম, ওয়ার্ল্ড হয়ে গেছে, ইন্ডিয়া হয়ে গেছে। আচ্ছা, ইন্ডিয়ার সব হয়নি এখন অবধি, ইন্ডিয়ার কিছুটা, ওয়ার্ল্ডের পুরোটা আমাদের হয়ে গেল, ফিজিক্যাল হিউম্যান দুটোই হয়ে গেছে। ইন্ডিয়ার ফিজিক্যাল হয়েছে, বাট ইন্ডিয়া যারা WBCS এর পয়েন্ট অফ ভিউ থেকে পড়ছো তাদের জন্য আমি 2টো বই দেখিয়ে দিচ্ছি, এবং অ্যাট দ্য সেম টাইম আমি ওয়েস্ট বেঙ্গলেরটাও একসাথে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা দেখো, এই 2টো বই খুব ইম্পর্টেন্ট, জিওগ্রাফি অফ ইন্ডিয়া পেরিয়ার, আর হচ্ছে নো ইয়োর স্টেট ওয়েস্ট বেঙ্গল। এইবার ফার্স্ট আসি, আমি ইন্ডিয়ান বইটা কমপ্লিট করি, তারপর আমি ওয়েস্ট বেঙ্গলেরটাতে আসছি। এই বইটা 15ই অগস্ট 2022-এর এডিশন, তোমরা চাইলে এখন নতুনও পেয়ে যেতে পারো, মেবি, আমি জানি না, কারণ আমারটা নতুন এডিশনেরই, কারণ এই বইটা আমি নিজে পড়ার জন্য কিনিনি, টু বি অনেস্ট, এই বইটা আমি নিজে কখনো পড়িনি। আমার ব্যাচে যেহেতু স্টুডেন্টদেরকে পড়াতে হয়, এবার WBCS-এরও যেহেতু স্টুডেন্ট থাকে, তো তারা অনেক সময় এনসিইআরটির বাইরেও আরও এক্সট্রা কিছু পড়তে চায়, তখন তাদেরকে আমি এই পেরিয়ারের বই থেকে যেটুকু এক্সট্রা দরকার পড়ে আমি সেটুকু দিয়ে দিই। পেরিয়ারের বইটা আমার ক্ষেত্রে কি জিনিস, সেটা হচ্ছে ভ্যালু অ্যাডেড, ঠিক আছে। কেন ভ্যালু অ্যাডেড, কারণ আমি আমার বেস হিসাবে এনসিইআরটিকে রেখেছি, আমি এনসিইআরটির থেকে 80% নোট বানিয়ে ফেলেছি। এইবার যে জায়গাগুলো মনে হচ্ছে এনসিইআরটিতে ভালো নেই, লাইক 20% এক্সট্রা জিনিস পেরিয়ারে রয়েছে, পেরিয়ারে সুন্দর ম্যাপও দেওয়া আছে, কালারফুল ইমেজেস রয়েছে, তো সেই ক্ষেত্রে আমি কি করি, পেরিয়ারের বইটা তখন রেফার করি, ঠিক আছে। এইখানে কন্টেন্ট থেকে আমি তোমাদেরকে একটুখানি বলে দিচ্ছি, বইটা খুব সুন্দর কালারফুল বই, খুব একটা বোরিং লাগবে না। যেমন দেখো, এই যে ন্যাচারাল ভেজিটেশন দেখতে পেয়েছো, 7 নাম্বার চ্যাপ্টার, আমি একবার পড়ে দিচ্ছি, যাদের কাছে বইটা নেই তাদের হেল্প হবে। জেনারেল ইন্ট্রোডাকশন রয়েছে, ফিজিওগ্রাফিক রিজিয়ান, জিওলজিক্যাল স্ট্রাকচার, ড্রেনেজ সিস্টেম, ক্লাইমেট, সয়েল, ন্যাচারাল ভেজিটেশন, এনভায়রনমেন্ট। এইবার এই মোটামুটি এনভায়রনমেন্ট অবধিও যদি আমি ধরি, ভারতের পরিবেশ অবধি যদি ধরি, এই 1 থেকে 8 হচ্ছে ফিজিক্যাল, 1 থেকে 8 হচ্ছে ফিজিক্যাল, যেটা অলরেডি আমরা 11 এনসিইআরটিতে করে এসেছি। তাহলে এক্সট্রা কোথার থেকে, এই 9 থেকে, ঠিক আছে। দেখো, ইরিগেশন, এগ্রিকালচার, লাইভস্টক মানেই অ্যানিমাল রিয়ারিং, ম্যারাইন রিসোর্স, মিনারেল রিসোর্স, পাওয়ার, ইন্ডাস্ট্রি, পপুলেশন, আরবানাইজেশন, ল্যাঙ্গুয়েজ, ট্রান্সপোর্ট,
তো এই 9 থেকে 19 অবধি যে টপিকগুলো রয়েছে, মানে এখানে যে 10টা চ্যাপ্টার রয়েছে, এইটা আসে হচ্ছে হিউম্যান জিওগ্রাফি অফ ইন্ডিয়া, ভারতের হিউম্যান জিওগ্রাফি, ইন্ডিয়ান হিউম্যান জিওগ্রাফি, আর এটা হচ্ছে ইন্ডিয়ান ফিজিক্যাল জিওগ্রাফি প্রথমটা। এইবার দেখো ফিজিক্যালটা যেহেতু আমরা এনসিইআরটি থেকে পড়েছি, তার মানে এই নয় যে আমরা এখান দিয়ে বাদ দিয়ে যাবো, আমি বলছি না বাদ দিয়ে যেতে, পড়বো একবারের জন্য রিডিং পড়বে, এটা চেক করার জন্য যে আমরা এনসিইআরটিতে যেগুলো পড়েছি সেগুলো আন্ডারলাইন করবো না। যদি এমন কোনো টপিক পাই যে টপিকটা এনসিইআরটিতে দেয়নি, বইটাতে আছে, এবং টু বি অনেস্ট যদি আমাকে জিজ্ঞেস করো অলমোস্ট 40% নতুন টপিক তোমরা পাবে, 40% নতুন টপিক পাবে এনসিইআরটিতে। এই যে 9টা চ্যাপ্টার রয়েছে না বা 8টা চ্যাপ্টার রয়েছে, এর ভেতরে 60% এনসিইআরটি কভার করেছে, আর 40% নতুন জিনিস পাবে এই বইটাতে। তো সেই 40% যে নতুন জিনিস রয়েছে সেইগুলোকে কি করবে, তোমাদের যে নোট রয়েছে, যদি আমার নোট কেউ পারচেস করো সেটা আলাদা কথা, আমি বলছি লাস্টে, বাট যদি কেউ নিজে নোট বানাও তাহলে সেই এক্সট্রা 40% ইনফরমেশনগুলোকে আন্ডারলাইন করবে এবং পরে চাইলে নিজেদের নোটে অ্যাড করে নিয়ে কনসলিডেট করে নেবে, ঠিক আছে, এটাতে সুবিধা হবে। আচ্ছা, এরপর 9 থেকে 19 নাম্বার যে চ্যাপ্টার রয়েছে এটা টোটালি পড়বে, টোটালি। কারণটা কি, কারণ ক্লাস 12-এর এনসিইআরটিতে পড়োনি তো, বোঝা গেছে। যারা 12-এর এনসিইআরটি পড়েছো, আমি জানি না কেউ পড়বে কিনা, বাট আমি রেকমেন্ডও করবো না পড়ার জন্য, বরং আমি বলবো 12-এর এনসিইআরটি দুটোকে বাদ দিয়ে ওই সময়টাকে তোমরা এই 9 থেকে 19 নাম্বার যে 10টা চ্যাপ্টার আছে, এই 10টা চ্যাপ্টারকে 10 দিনে 10 ডেজে কমপ্লিট করো। আর এই যে 1 থেকে 8 নাম্বার যে চ্যাপ্টার রয়েছে এটাকে 5 ডেজে কমপ্লিট করো। কেন 5 দিন? কারণ অলরেডি এটার আমরা এনসিইআরটি পড়েছি, তো আমাদের এখানে লাইন বাই লাইন সব পড়তে হবে না, এখানে আমরা খুঁজবো কোন জায়গাগুলো আমার নোটে নেই, কোন জায়গাগুলো এনসিইআরটিতে নেই, তো যার জন্য 5 ডেজ ইজ মোর দ্যান এনাফ, 5 দিনের বেশি লাগবে না হিউম্যান জিওগ্রাফি, ঠিক আছে। আমি কারণ কি ওখানে কিন্তু আমি শুধুমাত্র তোমাদেরকে ফিজিক্যালের 2টো এনসিইআরটি ডে টার্গেট দিয়েছি, আর হচ্ছে ডিসি লিয়ংয়ের ডে টার্গেট দিয়েছি, আমি হিউম্যানেরটার কিন্তু কোনো ডে টার্গেট দিইনি, এই কারণে কারণ আমরা হিউম্যানটা এখান থেকে পড়বো, ঠিক আছে। কেউ প্লিজ মাজিদ হোসেন স্যারের বইটা কিনতে যেও না, কারণ ওই বইটা অপশনালের বই, ওটা অনেক বড়, খুল্লার মাজিদ হোসেন এগুলো সব অপশনালের বই, ওগুলো জিএসের বই নয়। পেরিয়ার খুব সুন্দর কালারফুল একটা বই এবং পড়তেও খুব ইন্টারেস্টিং লাগে। তো এক্ষেত্রে 9 থেকে 19 নাম্বার চ্যাপ্টারের জন্য আমরা কি করতে পারি, হচ্ছে 10 দিন দেবো। এই অ্যাপেন্ডিক্স, এনভায়রনমেন্টাল ইস্যু এগুলো দেখার দরকার নেই, কারণ এগুলো আমরা কোথা থেকে করবো, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে করবো। কারণ এই টপিকগুলোর কি আসবে, 60% আসবে হচ্ছে স্ট্যাটিক, তাও নাও আসতে পারে 60%, 40% আসবে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, তাও বেশি। এখন ইউপিএসসি যদি হয় উল্টে যায়, ইউপিএসসি 60% কারেন্ট অ্যাফেয়ার্স আসে, 40% স্ট্যাটিক আসে, আর ডাব্লিউবিসিএস হলে অনেক সময় স্ট্যাটিকটা একটু বেশি আসে, তবু পড়তে হবে, স্ট্যাটিক না পড়ে কারেন্ট অ্যাফেয়ার্স ধরা যায় না। সেই জন্য আমাদের 9 থেকে 19 আমাদের কী করতে হবে, পার ডে একটা করে চ্যাপ্টার, যারা বিগিনার আমরা তারা পার ডে একটা চ্যাপ্টার পড়ে হিউম্যান জিওগ্রাফি আমরা 10 দিনে, আগামী 10 দিনে কমপ্লিট করে ফেলছি, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি তবু দেখিয়ে দিচ্ছি তোমাদের যে এই বইটাতে কেন, এই বইটা আমি বলছিলাম খুব ভালো, এই বইটা আমার নিজের পার্সোনালি ভালো লেগেছে, খুব কালারফুল ইমেজেসের জন্য, স্পেশালি ম্যাপগুলো দেখো এখানে খুব সুন্দর করে কালারিং করা রয়েছে, যেটা পড়তে খুব ইন্টারেস্টিং লাগে। আর লেখাগুলো অনেক বড় বড়, দেখবে যে কোনো বইয়ের ফরম্যাটের লেখাগুলো খুব ছোট ছোট হয়, চোখে লাগে খুব পড়তে, কিন্তু এই বইটা কিন্তু একেবারেই সেটা নয়। এই বইটাতে কিন্তু খুব সুন্দর করে ম্যাপগুলো দেওয়া রয়েছে, খুব কালারফুল রয়েছে, এবং যেটা পড়তে অত বেশি আন্ডারলাইনারের দরকার পড়বে না, তুমি নিজের এমনি জাস্ট চোখ দিয়ে দেখবে আর নিজের খাতায় নোটটুকু লিখে নেবে। বইটাকে মানে খুব একটা নোংরা করারও প্রয়োজন পড়ে না, ঠিক আছে, কারণ বইটার ভেতর এত সুন্দর করে দেওয়া রয়েছে, প্লাস দেখো ইনি নিজের হ্যান্ড রিটেন ম্যাপগুলোকেও অ্যাড করেছে, ঠিক আছে। এই হ্যান্ড রিটেন ম্যাপও প্রচুর পাবে, ডায়াগ্রাম পাবে, যেগুলো তোমাদের ধরো যারা ডাব্লিউবিসিএসের জন্য এই বইটা পড়ছে, তারা যখন ইউপিএসসি মেন্সের ইন্ডিয়ান জিওগ্রাফির কোশ্চেন লিখবে না, তারা অনেক বেশি নাম্বার পাবে রাদার দ্যান আদার স্টেটের স্টুডেন্টরা যারা পেরিয়ার পড়েনি। যে পেরিয়ার পরে ইন্ডিয়ান জিওগ্রাফির কোশ্চেন লিখতে পারবে এবং এই ধরনের সুন্দর ডায়াগ্রাম ম্যাপ এগুলো অ্যাড করতে পারবে লেখাতে, তার নাম্বার কিন্তু অটোমেটিক বাড়বে। দেখো কি সুন্দর রয়েছে এগুলো, প্রত্যেকটা খুব কালার ইমেজ, যে কোনো মানে যে কারোরই পড়তে ভালো লাগে, চোখে ভালোভাবে দেখা যায়, কারণ না হলে ম্যাক্সিমাম এনসিইআরটিতে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের জন্য ছবিগুলোর বেশিরভাগ কিছু লেখা বোঝাই যায় না। তো এই ক্ষেত্রে কিন্তু এই বইটার ফিজিওগ্রাফিটা ভীষণ ভালো, খুবই সুন্দর করে দেওয়া রয়েছে, তো এক্ষেত্রে কিন্তু অবশ্যই পড়বে। প্লাস দেখো এই যে হ্যান্ড রিটেন ম্যাপগুলো অ্যাড করা রয়েছে, স্পেশালি নদীগুলোর ক্ষেত্রে, এই যে দেখো তুঙ্গভদ্রা, তুঙ্গা, ভদ্রা, তারপর হচ্ছে কাবিনী, ভেম্বানদ লেক, এখানে কিন্তু প্রত্যেকটা জিনিসের এভাবে করে ছবি দেওয়া রয়েছে। তো এই বইটা তোমরা রেফার করবে কিসের জন্য, এখানে এই ম্যাপগুলো, হ্যান্ড রিটেন ম্যাপগুলোর জন্য, যেগুলো তোমরা নিজেদের নোটেও অ্যাড করতে পারো, আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। তো বইটার দাম খুব বেশি নয়, অ্যামাজন থেকে কিনেছিলাম, বোধহয় 300 350 এরকম নিয়েছিল, 400 টাকা লেখা আছে, বাট 300 টাকার মধ্যে হয়তো পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো এক্ষেত্রে আমরা ওয়ার্ল্ড এবং ইন্ডিয়া দুটোই পড়ে ফেললাম, বাকি রয়েছে ওয়েস্ট বেঙ্গলের সোর্স। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির জন্য দেখো নো ইয়োর স্টেট ওয়েস্ট বেঙ্গল, এটা নতুন বই, আমার আগের বইটা থেকে পড়া ছিল। এগুলো অ্যাকচুয়ালি সব নতুন বই, 2022-23 সালেই কেনা, কারণ আমি যেহেতু 2017-18 সাল থেকে পড়ি, সেই বইগুলো এখন পুরোপুরি অবসোলেট হয়ে গেছে, ঠিক আছে, কারণ ডেটা প্রচুর বদলে গেছে, তো যার জন্য সব নতুন বই কিনেই তোমাদের আমি দেখাচ্ছি। আর হচ্ছে দেখো এই ক্ষেত্রে আমরা কি কি করব,
সব দরকার পড়বে না, বাট হ্যাঁ যেহেতু আমরা যারা WBCS দেবো এই অংশটুকু যারা WBCS দেবে তাদের জন্য WBCS না হলেও কাজে লাগবে। কখন কাজে লাগবে? যখন তুমি UPSC মেন্সের ইন্টারভিউ দিতে যাবে। UPSC ইন্টারভিউয়েও তোমাকে নিজের রাজ্য সম্পর্কে জিজ্ঞাসা করবে, রাজ্যের কী কী স্পেশালিটি রয়েছে, রাজ্যের কোন ডিস্ট্রিক্টের কী স্পেশালিটি, যেমন তুমি যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করো সেটা তো হাইলি জিজ্ঞাসা করবেই বা করেও, ঠিক আছে? তো এটা এক্সপেক্টেড যে তুমি যে রাজ্যে থাকো, যে ডিস্ট্রিক্টে থাকো, যে জায়গাটায় থাকো তার সম্পর্কে তুমি না জেনে এক্সাম দিতে যাচ্ছ, এটা ভীষণই লজ্জার ব্যাপার। তো পরীক্ষায় আসুক বা না আসুক আমাদের জেনে রাখাটা এটা আমাদের নাগরিক কর্তব্যের মধ্যে পড়ে। তো সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের বেসিক ইনফরমেশন আমরা দেখব। হিস্ট্রি চাইলে পড়তে পারো, না চাইলে তোমরা যদি মনে করো স্কিপ করবে করতে পারো, যেমন এই তিনটে: অ্যানশিয়েন্ট হিস্ট্রি অফ ওয়েস্ট বেঙ্গল, মিডাইভাল হিস্ট্রি অফ ওয়েস্ট বেঙ্গল, মডার্ন হিস্ট্রি অফ ওয়েস্ট বেঙ্গল। বাট যদি পড়ো কোথায় কাজে লাগবে? WBCS এর হিস্ট্রিতে কাজে লাগবে, এইটা মাথায় রাখবে। এটা কিন্তু WBCS এর হিস্ট্রিতে কাজে লাগে। হয়তো WBCS এর সিলেবাসে বলা থাকে যে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি জিজ্ঞেস করা হবে, ওয়েস্ট বেঙ্গল হিস্ট্রি করা হবে না, এরকম বলা থাকে। বাট স্টিল ওয়েস্ট বেঙ্গল হিস্ট্রির ওপর এমফাসাইজ থাকে কোশ্চেনে। দেখবে পালদের ওপর প্রশ্ন থাকে, সেনদের ওপর থাকে, তারপর হচ্ছে বাংলায় যখন শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল তখন বাংলার রাজা বা নবাবরা কারা ছিল, এই ধরনের প্রশ্ন কিন্তু আসে। বা গীত গোবিন্দের ওপর আসে, জয়দেবের ওপর কোশ্চেন আসে। কেন? কারণ বাংলার ইতিহাসের ওপর একটা এমফাসাইজ থাকবেই, সে মুখে না বলুক বা না বলুক। তো সেক্ষেত্রে এই 1, 2, 3 এই যে পয়েন্টটা রয়েছে, এই তিনটে পয়েন্ট তোমরা হিস্ট্রির পয়েন্ট অফ ভিউ থেকে পড়তে পারো, বাট WBCS এর জিওগ্রাফিতে আসে না, ঠিক আছে? এবার জিওগ্রাফি কোথার থেকে মেন স্টার্ট হয়? 4 নাম্বার চ্যাপ্টার থেকে, ঠিক আছে? এই যে জিওগ্রাফিক্যাল ফিচার্স, ক্লাইমেট অফ ওয়েস্ট বেঙ্গল, ক্লাইমেট অ্যান্ড সয়েল অফ ওয়েস্ট বেঙ্গল, ড্রেনেজ সিস্টেম, ন্যাচারাল ভেজিটেশন, ন্যাশনাল পার্ক অ্যান্ড ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, এগ্রিকালচার, ইরিগেশন, অ্যানিমাল হাজবেন্ড্রি, ইন্ডাস্ট্রি অফ ওয়েস্ট বেঙ্গল, মিনারেল অ্যান্ড এনার্জি রিসোর্স, ট্রান্সপোর্ট সিস্টেম অফ ওয়েস্ট বেঙ্গল, কমিউনিকেশন ইন ওয়েস্ট বেঙ্গল। আশা করি এই 14 অবধি, 4 থেকে 14 অবধি, হ্যাঁ মোটামুটি এই অবধি দেখতে পারো। চাইলে লাস্ট পয়েন্টটাও দেখে নিও, ঠিক আছে? অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপ অফ ওয়েস্ট বেঙ্গল, কারণ এটা আজকাল আসছে পরীক্ষাতে। তো সেক্ষেত্রে এইখান থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপ থেকে অ্যাকচুয়ালি স্টার্ট হচ্ছে পলিটি। ওয়েস্ট বেঙ্গলের পলিটি কেমন, ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়ারি, সেলফ লোকাল গভর্নমেন্ট, ডিস্ট্রিক্ট পুলিশ, ঠিক আছে, ট্যুরিজম, মিউজিক, ডান্স, এইখান থেকে ইম্পর্টেন্ট। যদি WBCS এর সিলেবাস বদলায়, দেখবে একটা নতুন সিলেবাস বেরিয়েছিল, সেখানে লেখা ছিল পশ্চিমবঙ্গের লোক সংস্কৃতির ওপর, সেখানে মিউজিক অ্যান্ড ডান্স অফ ওয়েস্ট বেঙ্গল, ট্যুরিজম অফ ওয়েস্ট বেঙ্গল, এগুলো কিন্তু হেল্প করবে। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, বেঙ্গলি থিয়েটার, বেঙ্গলি সিনেমা, আচ্ছা, ফেয়ার্স অ্যান্ড ফেস্টিভ্যাল অফ ওয়েস্ট বেঙ্গল, এডুকেশন অ্যান্ড হেলথ ইন ওয়েস্ট বেঙ্গল, কাস্ট অ্যান্ড ট্রাইব অফ ওয়েস্ট বেঙ্গল, এইগুলো কিন্তু তোমাদেরকে নতুন WBCS এর যে সিলেবাসটা থাকবে, যদি সিলেবাস বদলায় তাহলে কিন্তু এই জিনিসগুলো কাছে মানে তোমাদের এই মুহূর্তে না লাগলেও পরে লাগবে। তাহলে এই মুহূর্তে লাগবে কোনগুলো? আমাদের 4 থেকে 14 নাম্বার, ঠিক আছে? এটা মাথায় রাখবো আমরা। 4 নাম্বার চ্যাপ্টার থেকে 14 নাম্বার চ্যাপ্টার অবধি 10টা চ্যাপ্টার রয়েছে, এই 10টা চ্যাপ্টার পড়বো। এইবার আমাকে যদি জিজ্ঞেস করো দিদি এই 10টা চ্যাপ্টারের জন্য কতদিন লাগতে পারে? ম্যাক্সিমাম 5 দিন, তার বেশি নয়। কারণ চ্যাপ্টারগুলো খুব বেশি বড় নয়, বিশ্বাস করো চ্যাপ্টারগুলো খুব ছোট ছোট। তোমরা পার ডে তোমরা কি করতে পারো? 2টো করে চ্যাপ্টার পড়তে পারো, ঠিক আছে? প্রত্যেক দিন কিন্তু কি করবে? 2টো করে চ্যাপ্টার পড়ে ফেলতে পারবে। সো 10টা চ্যাপ্টারের জন্য মোটামুটি 5 দিনের মধ্যে তোমাদের এখানে হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো ম্যাক্সিমাম 10টা, খুব বেশি হলে তো 11টাও হলেও হতে পারে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, হ্যাঁ 11টা। আর যদি পরের চ্যাপ্টারটা পড়ো তাহলে 12টা। তো সেক্ষেত্রে 5 দিনের জায়গায় না হয় আর একটা এক্সট্রা আমি 1 দিন ধরেই দিলাম, না হয় 6 দিন লাগলো, তার বেশি লাগবে না। কারণ চ্যাপ্টারগুলো অতও বড় নয়, আর খুব একেবারে রকেট সায়েন্স আছে এরকমটাও নয়, খুব বেসিক ইনফরমেশন দিয়ে দেওয়া রয়েছে। প্রথমবার রিডিং পড়ার জন্য বা বুঝে পড়ার জন্য পার ডে 1টা কি 2টো চ্যাপ্টার ইজ মোর দ্যান এনাফ, ঠিক আছে? তো এই বইটার থেকে আমরা এই চ্যাপ্টারগুলো পড়বো, এবং এখানে খুব বেশি কিছু অসুবিধা হওয়ার কথা না। প্লাস এর ভেতর কিন্তু একটা ম্যাপও দেওয়া আছে, এটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা নতুন বইয়ের ম্যাপটা, আমার পুরোনো ম্যাপটা দেয়ালে লাগানো রয়েছে, ওটা আমি চাইলেও এখন আর খুলতে পারবো না। আচ্ছা, সেই ম্যাপগুলো আমি পরে দেখাচ্ছি। তো এক্ষেত্রে আমরা কী কী আলোচনা করলাম? ওয়ার্ল্ড জিওগ্রাফি হয়ে গেছে, ইন্ডিয়ান জিওগ্রাফি হয়ে গেছে, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি হয়ে গেছে। দ্যাট মিনস আমাদের রিসোর্স সব কমপ্লিট হয়ে গেছে। ইম্পর্টেন্ট চ্যাপ্টার খুব একটা বাদ দেওয়ার অ্যাকচুয়ালি জিওগ্রাফিতে কিছু নেই, ঠিক আছে? ইভেন হিস্ট্রিতেও বাদ দেওয়া যায় না প্রথমবারের জন্য, তবুও হিস্ট্রিতে যেহেতু প্রচুর চ্যাপ্টার সেহেতু তবু আমরা বাদ দিতে পারি। কিন্তু আমরা যদি দেখি জিওগ্রাফির কোশ্চেনের ওপর কিন্তু একটা জিনিস এমফাসাইজ রাখতে হবে, আমি সেটা এখানে বলে দিচ্ছি তোমাদেরকে। সেটা হচ্ছে ফিজিওগ্রাফিক ফিচার্স, ফিজিক্যাল ইন্ডিয়া, এটার ওপর এমফাসাইজ রাখবে, বেশি আসে। রিভার্সের ওপর প্রত্যেক বছর আসে। আচ্ছা, তার সাথে হচ্ছে ন্যাচারাল ভেজিটেশনই মোটামুটি প্রত্যেকবার একটা কোশ্চেন থাকেই। আচ্ছা, তা এটা গেল 1টা, 2টো, 3টে। ক্লাইমেট আসে হচ্ছে ওয়ার্ল্ডেরটা বেশি আসে, ইন্ডিয়ার থেকেও ওয়ার্ল্ডের ক্লাইমেট বেশি আসে। ম্যাপিং প্রচুর আসে, ম্যাক্সিমাম কোশ্চেন এখন 4 থেকে 5টা কোশ্চেন ম্যাপিং ওরিয়েন্টেড থাকে, এবং ম্যাপিং কোথাকার? ওয়ার্ল্ডের ম্যাপিং থাকে বেশিরভাগ। আর এটা পাবে কোত্থেকে? কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, ঠিক আছে? কারেন্ট অ্যাফেয়ার্স। আচ্ছা, এইবার এর জন্য কি পড়তে হবে আমি বলে দিচ্ছি। ভিশন PT 365 ইন্টারন্যাশনাল রিলেশন, ঠিক আছে? ইন্টারন্যাশনাল
রিলেশন। এই যে প্রত্যেক বছর প্রিলিমসের আগে পিটি 365 বেরোয়, যার ভেতর একটা যেটা থাকে পিডিএফ, যেটার নাম ইন্টারন্যাশনাল রিলেশন, ঠিক আছে। তো এই ইন্টারন্যাশনাল রিলেশনের মধ্যে থাকে একটা পয়েন্ট, দ্যাট ইজ হচ্ছে প্লেসেস ইন নিউজ ইন ইন্ডিয়া, আর একটা থাকে প্লেসেস ইন নিউজ ইন ওয়ার্ল্ড। কোন কোন জায়গা ভারতের মধ্যে নিউজে রয়েছে, কোন কোন জায়গা বিশ্বের মধ্যে নিউজে রয়েছে। স্পেশালি এমফাসাইজ রাখতে হবে কোথায়, সাউথ ইস্ট এশিয়া, সাউথ ইস্ট এশিয়া, গালফ কান্ট্রি, ঠিক আছে, গালফ কান্ট্রি। কোনগুলো বলো তো, দুবাই, ওমান, ইরাক, কুয়েত, ওইগুলোকে গালফ কান্ট্রি বলে, ঠিক আছে। আচ্ছা, এছাড়া হচ্ছে তোমার এই জায়গাগুলোর ওপর এমফাসাইজ রাখবে। এছাড়াও যদি এক্সট্রা কিছু থাকে, যেমন ম্যাক্সিমাম লাস্ট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে বলছি, যেমন ধরো এরকম জিজ্ঞাসা করে যে তুমি দিল্লির থেকে